ঢাকা সিটি নির্বাচনে আপিলের শুনানি শেষে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। পিন্টুর বিষয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত। ঢাকায় ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী নির্ধারণে হিমশিম আওয়ামী লীগে, দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যাতে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বী করতে পারে। যদি কেউ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা তখন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রচার প্রচারণায় সমান সুযোগ নিশ্চিতের দাবি বিএনপি সমর্থিতদের। এক জায়গায় 10 মিনিট থাকলেই দেখা গেছে পুলিশ চলে আসছে, কিন্তু সরকারি দলের ক্যান্ডিডেট যারা তারা দেখা গেছে যে বহু আগে থেকেই তারা যোগাযোগটা রক্ষা করছে। ম্যাক্সিমাম নেতারাই রাজনৈতিক মামলায় হয়রানি, সেহেতু আমরা প্রচারের কাজটা শুরু করতে পারিনি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নিশ্চিত করলেন তার আইনজীবী। বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 16। রাজধানীতে বাস চাপায় ফ্লাইওভার নির্মাণ শ্রমিক 2 ভাই নিহত। বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় হতাশ দেশের দর্শনার্থীরা। এবং নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি, তবে রাজনৈতিক অস্থিরতায় প্রত্যাশিত বিক্রি নিয়ে শঙ্কা। ঢাকা সিটি নির্বাচনে আপিলের শুনানিতে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আদেশ দেওয়া হয়। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিষয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছেন মিন্টুর আইনজীবীরা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল 9:30টায় শুনানি শুরু হয়। এতে অংশ নিতে আবেদনকারীরা হাজির হন। আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বিষয়ে দীর্ঘ শুনানি শেষে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। আগামী 8 এপ্রিল পর্যন্ত এ শুনানি চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। 1 ও 2 এপ্রিল যাচাই বাছাই শেষে ঢাকার 2 সিটি কর্পোরেশনে 5 মেয়র ও 81 কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে আপিলের আদেশের পর আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবীরা পরবর্তী করণীয় সম্পর্কে জানান। আইন না বুঝে বা আইনকে উনি না পড়ে উনি এটা সিদ্ধান্ত দিয়েছেন এবং এটা আমরা এক্সপ্লেন করেছি যে আপিলে সুযোগ আছে, আপনি সেটা দিতে পারেন। এবং এই ব্যাপারে আমরা অনেকগুলো রেফারেন্স দেখিয়েছি। আমরা দেখিয়েছি সেক্টর 13, 14 এবং 15-এর অনেক ভোটার সিটি কর্পোরেশনের মধ্যে আছে। আর এটা সরকার তাড়াহুড়ো করে নির্বাচন করতে গিয়ে হাজার হাজার লোককে বাদ দিয়ে দিয়েছে, ভোটার গ্যাদার করার সময় করে নাই। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানতে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যাব এখন। সেখানে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী ইসলাম। সেখানকার সবশেষ খবর জানাবেন তিনি। মৌসুমী। পারমিতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে এবং তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেছিলেন সেই রায়ের বিরুদ্ধে। এবং সেই রায়টি কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তা যে রায়টি দিয়েছে সেই রায়টি কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সেটি কিন্তু বহাল রেখেছে। অর্থাৎ তার যে সমর্থনকারী আব্দুর রাজ্জাক, তিনি ওই এলাকার অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের ভোটার না হয় তার কিন্তু প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়। এ ব্যাপারে কিন্তু বিএনপির যে আইনজীবী মাহবুবউদ্দিন খোকন এবং আব্দুল আউয়াল মিন্টুর যে আইনজীবী, তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন যে আব্দুর রাজ্জাক, যিনি হচ্ছে আব্দুল আউয়াল মিন্টুর সমর্থনকারী, তিনি হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং তিনি উত্তর সিটি কর্পোরেশনের জন্য কিন্তু সিটি কর্পোরেশনের তিনি কর দিয়ে থাকেন। সাধারণত তিনি যে সিটি কর্পোরেশনের কর দিয়ে থাকেন তিনি কিন্তু সেই
সিটি কর্পোরেশনের বাসিন্দা। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে মূলত রাজনৈতিক কারণেই আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্রটি বাতিল করে দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন যে রায়টি দিয়েছে তার বিরুদ্ধে, সেই রায়টি মূলত কিন্তু আজকে বহাল রেখেছে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লার রহমান। তো এই ছিল পারিমিতা এখান থেকে সবশেষ খবর। দর্শক, আমাদেরকে মৌসুমী ইসলাম জানাচ্ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে, এবং তিনি জানাচ্ছিলেন যে সেখানে এখনো পিন্টুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কিছুক্ষণের মধ্যেই সেই সিদ্ধান্ত হয়ে যাবে এবং তিনি আমাদেরকে সেটি জানাবেন। এদিকে হাজী সেলিমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুপুরে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মুর্শিদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ নোটিশ দেন। শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালায় সাইদ খোকন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ দেওয়া হলো। এদিকে ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে তাদেরকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। দলীয় সভাপতির নির্দেশনার পরও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডেই সমর্থনের ক্ষেত্রে একক প্রার্থী নির্ধারণ করতে পারেনি আওয়ামী লীগ। সমর্থিত হিসেবে একক প্রার্থী নির্ধারণে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কমিটি গঠন করে দেওয়া হলেও সমর্থন চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিলের আগে একক প্রার্থী সমর্থন দেয়া নিশ্চিত হবে। একই সঙ্গে তারা দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভক্ত ঢাকার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় নির্বাচন না হলেও এতে অধিকাংশ প্রার্থী কোনো না কোনো দলের সমর্থক অথবা কোনো না কোনো দলের সমর্থিত। বিএনপি এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতা করবে যারা, তাদের যাতে অস্তিত্ব না থাকে সেইভাবে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোনো ওয়ার্ডেই যেন আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী না থাকে তা নিশ্চিত করতে গণভবনে ডেকে নেতাদের সুস্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্দেশনার আলোকে ঢাকার সংসদীয় আসনগুলো নিয়ে কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে গঠিত হয়েছে 15টি কমিটি। স্থানীয় সংসদ, নগর আওয়ামী লীগ ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত এইসব কমিটি ঠিক করছেন ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়টি। তবে প্রতিটি ওয়ার্ডে 5 থেকে 6 জন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দেয় প্রার্থী সমর্থন নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। আমরা চেষ্টা করতেছি যাতে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বী করতে পারে। একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে ওই রিপোর্টটা আমরা নিয়ে নিচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করব। এখনো তো একক প্রার্থীর নির্বাচন প্রতিটি সংসদীয় আসনে সম্ভব হয়নি। কোনো কোনো এলাকায় আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি 9 তারিখের আগে আমরা কমপ্লিট করতে পারব। একই সাথে তারা বলছেন যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে পরামর্শ দিব বা নির্দেশনা দেব সেটা দলের নেতাকর্মী যারা ইতিমধ্যে নমিনেশন পেপার সাবমিট করেছে তারা মেনে নেবেন। যদি কেউ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা তখন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আশা করি মানবে। তারপর তো 2-1 জায়গায় ব্যতিক্রম হতে পারে, সে ব্যতিক্রম হলে কোনো একটা এফেক্ট হবে না। ওয়ার্ডে যদি যার যোগ্যতা থাকে ওয়ার্ডে দিয়ে দেবো, থানার লেভেলে যোগ্যতা থাকলে থানার, সিটিতে যোগ্যতা থাকলে সিটিতে দিয়ে দেবো। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতারা বলছেন প্রার্থী সমর্থনের ক্ষেত্রে এলাকার জনসমর্থন ও দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতাদের এখানে স্যাক্রিফাইস করার মতো। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির টানা আন্দোলনের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা ও পুলিশি হয়রানির শিকার হয়ে ইতিমধ্যেই আত্মগোপন ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের আন্তরিকতা প্রয়োজন বলে জানান তারা। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন রাস্তার পাশে, দেয়ালে, চায়ের দোকান, অলিগলি ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। কেউ চাইছেন দোয়া, কেউ বা চাইছেন ভোট। সন্ত্রাস, মাদক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও নাগরিক সেবা সহ নানা প্রতিশ্রুতিও রয়েছে। আর এ সবই চলছে ওয়ার্ডবাসী বা এলাকাবাসীর নামে।
সংবাদপত্রে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী উভয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে 118 জনের নামে মামলা রয়েছে প্রায় 950টি। অভিযোগের মধ্যে রয়েছে নাশকতা, ককটেল নিক্ষেপ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সরকারি কর্মকাণ্ডে বাধা। আর অভিযুক্তদের বেশিরভাগই বিএনপির সমর্থক। তাই ভিন্নচিত্র বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে। ফৌজদারি মামলা হওয়ায় পুলিশও এক্ষেত্রে বেশ তৎপর। যার জামিন হয়নি অর্থাৎ যিনি পলাতক রয়েছেন তাকে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীসহ নানা নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ, প্রচার প্রচারণার সমান সুযোগ সহ কয়েকটি দাবি জানিয়ে আসছেন বিএনপি জোটের নেতারা। লেভেল প্লেইং ফিল্ডের দরকার। তার অন্যতম হলো আমরা যাতে অবাধে এবং সুষ্ঠুভাবে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড করতে পারি। কিন্তু যাচাই বাছাই শেষেও আতঙ্ক তাড়া করছে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের। গ্রেপ্তার আতঙ্কের কারণে নির্বাচনী কর্মকাণ্ডতে অংশ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের। এক জায়গায় 10 মিনিট থাকলেই দেখা গেছে পুলিশ চলে আসছে, কিন্তু সরকারি দলের ক্যান্ডিডেট যারা তারা দেখা গেছে যে বহু আগে থেকেই তারা যোগাযোগটা রক্ষা করছে। ম্যাক্সিমাম নেতারাই রাজনৈতিক মামলায় হয়রানি এই মাধ্যমে বিভিন্ন জায়গায় সরে আছে, সেই তো আমরা প্রচারের কাজটা শুরু করতে পারিনি। লোকাল নির্বাচনতে প্রতিটি বাসায় যে আমাদের বলতে হয় যে নির্বাচনের জন্য এই নির্বাচনে যদি প্রশাসন থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে অবশ্যই মুশকিল। স্থানীয় এ নির্বাচনে অংশগ্রহণকারীদের দলমত নির্বিশেষে সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বানও জানান তারা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশ লাভ করে। বর্তমান সরকারও এর প্রসারে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান জানান। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। বাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ফিল্ম সিটি প্রতিষ্ঠার জন্য সরকার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। 300 সিনেমা হলকে ডিজিটাল করার জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন বরেণ্য অভিনেত্রী কবরী। এবারে মোট 17টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। এই ঢাকায় 30-এর দশকে প্রথম চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছিল মানিকগঞ্জ। আমাদের মহান মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি ছবি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সে ধরনের ছবি হওয়ার সুযোগ হয়নি। কিন্তু আমি অনুরোধ করব যে আমাদের সবথেকে এখন প্রয়োজন যে এই মহান মুক্তিযুদ্ধে আমাদের যে দীর্ঘদিনের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় অর্জন, আমাদের দেশের মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন, মানুষের যে মহান আত্মত্যাগ, এই বিষয়গুলি তুলে ধরে আরো ব্যাপকভাবে আরো বেশি চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন। যে জিনিসটা আমাদের সব থেকে দরকার, যে এখন যেমন এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মারদাঙ্গা, হানাহানি, কাটাকাটি, এইগুলি থেকে সমাজকে রক্ষা করতে হবে। কাজে এর কুফলটা সমাজের কাছে তুলে ধরতে হবে এবং গঠনমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এবং আমি আশা করি যে আপনারা এ ব্যাপারে আরো যত্নবান হবেন। আকাশ সংস্কৃতির যুগে এই বিশ্ব আজকে সকলের কাছেই উন্মুক্ত। যতই বেশি উন্মুক্ত হচ্ছে ততই বেশি প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের চলচ্চিত্রের গুণগত মান উন্নত করতে হবে। এই নতুন নতুন প্রযুক্তি যত বেশি বাড়বে তার সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও এই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। সরকার এ ব্যাপারে সব রকম সহযোগিতা করবে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। দুদকের দায়ের করা দুর্নীতির এই দুই মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বেগম জিয়া সহ 3 আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজার স্থাপিত অস্থায়ী আদালতে। দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলা শুনানিতে অনুপস্থিত থাকায় 25শে ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 4 মার্চ গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার সহ আসামি পক্ষের 7টি আবেদনের শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখে 5 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন আদালত। জানুয়ারি 5 তারিখে অবরুদ্ধ থাকায় তিনি যান নাই।
আগামীকাল তিনি করে যাবেন এবং যেহেতু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমরা কালকে করে জামিন চাবো। আর নিরাপত্তার বিষয়টা আমাদের সিনিয়র লয়াররা পূর্বেই আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়েছে। আমরা আপনাদের মধ্যে আজকে আবার অনুরোধ করছি বেগম জিয়া যে রাস্তা দিয়ে যাবে 24শে ডিসেম্বরের মতো যেন তার গাড়ি ভরে হামলা না করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানী থেকে এক নারী সহ 3 জন আটক। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা। বেলা 11:10 শিশির মনির এহসান সিদ্দিক সহ 5 জন আইনজীবী কারাগারে প্রবেশ করেন। তারা সেখানে প্রায় 35 মিনিট কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে আইনজীবীরা বলেন আগামীকালের রিভিউ শুনানির পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এই জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদনের উপর শুনানি আগামীকাল হওয়ার কথা রয়েছে। সংগঠন হিসেবে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামের বিচারের বিষয়টি খুব শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তা এখন ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে, আপনারা একটু অপেক্ষা করেন, এটা খুব শিগগিরই, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, খুব শিগগিরই মন্ত্রিপরিষদ সভায় এটা উপস্থাপন করা হবে এবং এটার অ্যাপ্রুভাল চাওয়া হবে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়ালো 16। ফায়ার সার্ভিস জানিয়েছে নিখোঁজদের সন্ধানে সকালে 3য় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। এরপর 5 জনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাথিবুল বাহার 2 নামে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় 70 থেকে 80 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। 3 দিন ধরে না খোঁজ, এখন আজকে আর সকালবেলা তারে পাওয়া গেছে। আজকে সকালে বলছে আসেন আপনারা, আমরা তৎপরতা চালাবো। এখানে আমি সবাই লাশ দেখছি, এখানে নাই, আমার ভাই নেই। আমরা যে মূল দুর্ঘটনাস্থল তার থেকে হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার দূরবর্তী বিভিন্ন এদিকে ওদিকে সব দিকেই আমরা তো একটানা আমরা খুঁজে চলছি। এরই ফাঁকে পর্যায়ক্রমে এই 5টা লাশ পাওয়া যায়, 3টার পরিচয় পাওয়া গেছে। এই 3টা দাবি আরো শুরু থেকেই ছিল। রাজধানীর মগবাজার এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ করার সময় বাস চাপায় সহোদর 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও 1 শ্রমিক। সকাল 10টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মগবাজার রেলগেট মোড়ে নির্মাণাধীন উড়াল সেতুর পাশে শ্রমিকরা বসেছিলেন। এ সময় হঠাৎই বনশ্রী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের উপর উঠে গেলে 3 জন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আসাদুল ইসলাম ও মাজিদুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বরচাপড়া গ্রামে। এ ঘটনায় বাস চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ। অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী সহ 3 জনকে আটক করেছে র্যাব 2। সকালে রাজধানীর মোহাম্মদপুর এলিফ্যান্ট রোড ও গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীতে বিভিন্ন নামে অফিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল রানা, আফসানা ও তানভীর। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ। সবচেয়ে ক্ষণস্থায়ী এই গ্রহণ মাত্র 5 মিনিট স্থায়ী হয়। নাসার তথ্য অনুযায়ী পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে। তবে মিসিসিপি নদীর উপকূল থেকে অন্ধকারে ঢেকে যাওয়া চাঁদের সবচেয়ে ভালো ছবি দেখা গেছে। এছাড়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদের এই বিরল দৃশ্য দেখা যায়। তবে স্থানীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ এক এক দেশে এক এক সময় দেখা গেছে। এদিকে আকাশ মেঘলা থাকায় আংশিক চন্দ্রগ্রহণ উপভোগ করতে না পারায় হতাশ হয়েছে বাংলাদেশের দর্শনার্থীরা। স্থানীয় সময় সন্ধ্যা 6টা 12 বাংলাদেশের আকাশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবার কথা ছিল, যা চাঁদ দিগন্তের উপর ওঠার পর থেকে শুরু হয়ে 7টা 45 আংশিক,
গ্রহণ এবং রাত 8:59 চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায়ে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংগঠন এর চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের বিষয়ে নানা প্রস্তুতি নিলেও বাদ সাধে প্রকৃতি। ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে অনুজ সন্ধিষ্ঠু চক্রের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করে। সেখানে বিকেল থেকেই জড়ো হতে থাকে উৎসুক জনতা। তবে মেঘলা আকাশের কারণে সবচেয়ে ক্ষণস্থায়ী এই চন্দ্রগ্রহণ দেখা হলো না তাদের। বৈশাখী প্রস্তুতি শেষ করেছে দেশের ফ্যাশন হাউসগুলো। রং আর ডিজাইনের পাশাপাশি এবারের বৈশাখ ঘিরে পোশাকে রাখা হচ্ছে বিভিন্ন বৈচিত্র্য। এরই মধ্যে বিভিন্ন দোকানে এসব বাহারি পোশাকের দেখা মিললেও চলমান রাজনৈতিক অস্থিরতায় বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন ফ্যাশন হাউস মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। লাল আর সাদার সমাহারে যেন এক রঙিন উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। আর একে ঘিরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে প্রাণের উৎসবে। তাই এই উৎসবকে ঘিরে রঙের বাড়াবাড়িটা যেন একটু বেশিই থাকে। বাহারি রঙের ব্যবহারের পাশাপাশি ভিন্নতা থাকছে ডিজাইনেও। পোশাক পছন্দেও এসেছে নতুনত্ব। শুধুমাত্র শাড়ি কিংবা পাঞ্জাবিকে ঘিরে নয়, বৈশাখের ছোঁয়া থাকছে সালোয়ার কামিজ, টপস, ফতুয়া ও টি শার্টে। বাঙালির হাজার বছরের পুরনো কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন পটচিত্র ও মোটিভও থাকছে এসব পোশাকের ডিজাইনে। চাই প্রতি বছরই যে আমাদের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, যেগুলো আমাদের পরের জেনারেশন বা এখন যারা ছোট বাচ্চা হয়তো জানেই না, তাদেরকে আসলে ওইগুলো বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। পোশাক এখন শুধু উৎসব বা আবরণ না, এটা আসলে অনেক ধরনের মেসেজ দেয় এবং আমাদের প্রত্যেকটা রং, প্রত্যেকটা মোটিভের মাধ্যমে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। বৈশাখে যেহেতু এটা আসলে একেবারে গ্রীষ্মকাল, মানে ভীষণ রকম গরমের একটি বিষয় থাকে, যে কারণে এই সময়টি আসলে একটি আরামদায়ক কাপড়ের কথা মাথায় রাখতে হয়। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, অ্যাপ্লিকেট ডিজাইনের উজ্জ্বল রং আর কন্ট্রাস্ট কম্বিনেশনে উৎসবমুখী তরুণ মনের উপযোগী পোশাকেরও দেখা মিলছে বিভিন্ন ফ্যাশন হাউজে। পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত শোরুমগুলোতে নতুন ডিজাইনের পোশাক আসবে বলে জানালেন বিভিন্ন ফ্যাশন হাউজের কর্ণধাররা। প্রস্তুতি তো প্রায় শেষ, এখন তো হচ্ছে মানুষের কেনাকাটার পালা। কালেকশন আসছে প্রতিদিনই নতুন নতুন করে। কিছু ট্র্যাডিশনাল অনেক কিছু আমরা খুব স্মার্ট লুকে আমরা প্রেজেন্ট করতে পারি। অনেক দামি পোশাক না হলেও যার যেরকম বাজেট আছে একটা নতুন কাপড় পরেই সেই বছরটা শুরু করবে, এটা আশা করছি। আর আমরা সেদিক থেকে মাথায় রেখে আমাদের ডিজাইনগুলো করেছি। প্রতি বছর যেভাবে অনেক আগে থেকে একটা প্রস্তুতি নিতে পারি, সেই প্রস্তুতিটার সময়টা এবার কম পাওয়া গিয়েছে। শঙ্কার পাশাপাশি আসলে ঝুঁকিটা সেখানেই থাকে যে আমি আসলে সমস্ত আয়োজন নিয়ে বসে থাকছি, কিন্তু যদি কোনো কারণে না হয় তাহলে সেই ক্ষতি আসলে আমাকেই বহন করতে হবে। বৈশাখকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি থাকলেও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে বাকি দিনগুলোর বেচা বিক্রি, এমনটাই মনে করছেন ফ্যাশন হাউজের মালিকরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট মানসুর হাদি সমর্থিত বাহিনীর জন্য অস্ত্র সহায়তা দেওয়া শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি শিয়া হাউথিদের দমনে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। শুক্রবার রাতে সৌদি জোটের বিমান হামলায় 6 শিশুসহ 9 বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় ইয়েমেনে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরবের নিরাপত্তা সার্বভৌমত্বের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। এদিকে ইয়েমেনে সৌদি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় সমাবেশ করেছে শত শত মানুষ। বিমান হামলা চালিয়ে সৌদি জোট ইয়েমেনের সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে বলে তারা অভিযোগ করেছে। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট। মিরপুরে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে ফতুল্লায় বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। দুটি ম্যাচই শুরু হবে দুপুর 1:30 খেলা দেখতে দর্শকদের কোনো টিকিট লাগবে না বলে জানায় টুর্নামেন্ট কমিটি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি হিসেবে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি, যাতে অংশ নিচ্ছে দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে আইপিএল এ খেলার কারণে সাকিব আল হাসান পুরো আসর এবং ব্যক্তিগত কারণে তামিম ইকবাল প্রথম ম্যাচ খেলছেন না। নতুন এই টুর্নামেন্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বেশ কাজে আসবে বলে মনে করেন অংশগ্রহণকারী দলের অধিনায়করা। মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব করবেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ালটন মধ্যাঞ্চলের, নাসির হোসেন উত্তরাঞ্চলের এবং মুমিনুল হক অধিনায়কত্ব করবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। লিস্ট এ
মর্যাদার এই টুর্নামেন্টের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের সেরা 2 দল 11 এপ্রিল মুখোমুখি হবে ফাইনালে। বুন্দেসলিগার লড়াইয়ে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিতে যাচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। একদিকে 64 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বায়ার্ন, অন্যদিকে 33 পয়েন্ট নিয়ে টেবিলের 10 নম্বরে আছে বরুসিয়া ডর্টমুন্ড। দু দলের এই ম্যাচটি শুরু হবে শনিবার রাত 10:30টায়। সিগন্যাল ইডুনা পার্কে এর আগের দেখায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছিল বায়ার্ন মিউনিখ। তাই এই ম্যাচে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাভারিয়ানরা। সেই সাথে শেষ 19 ম্যাচের 11টিতেই জয় নিয়ে দারুণ ফর্মে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে আরিয়ান রোবেন, জাভি মার্টিনেজ ও ডেভিড আলাবাকে পাচ্ছেন না গার্দিওলা। সেই সাথে ফ্রাঙ্ক রিবেরিও, থিয়াগো আলাকান্তারার দলে থাকাও অনেকটা অনিশ্চিত। এদিকে এই ম্যাচে ভালো কিছু করেই আবারও জয়ের ধারায় ফিরতে চায় বরুসিয়া ডর্টমুন্ড, যদিও শেষ 6 ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। তবে ঘরের মাঠে এর আগে বায়ার্নের বিপক্ষে জয়ের রেকর্ড আছে স্বাগতিকদের, তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইউগেন ক্লপের শিষ্যরা। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা সিটি নির্বাচনে মিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। উচ্চ আদালতে যাবার ঘোষণা আইনজীবীদের। কিছুক্ষণের মধ্যে পিন্টুর বিষয়ে সিদ্ধান্ত। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নিশ্চিত করলেন তার আইনজীবী। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান। বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় আরো 5 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 16। রাজধানীতে বাস চাপায় ফ্লাইওভার নির্মাণ শ্রমিক 2 ভাই নিহত। এবং বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় হতাশ দেশের দর্শনার্থীরা। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।